অভিনব মডেল স্কুলের দিকে একজন মোটা মহিলা হেঁটে আসছিলেন, যাকে দেখে দুই স্কুল স্টুডেন্ট মজা উড়িয়ে বলছিল, নেহা দেখ দেখ, যে মহিলাটা হেঁটে আসছে সে কি মোটা, দেখে যেন মনে হচ্ছে একটা হাতি হেঁটে আসছে। এই জন্যই তোকে বলি তুই একটু কম খা, না হলে তুইও ওই মহিলার মতো হয়ে যাবি টুনটুন। যদি এই টুনটুন মোটা আমার উপর একটা হাত রেখে দেয় তাহলে তো আমি মরেই যাবো রে। তখনই সেই মোটা মহিলাটি ওদের কাছে আসে, যাকে দেখে ওরা ঘাবড়ে যায়। আরে এই মোটা মহিলাটা আমাদের কাছে কেন আসছে? আমাদের কথা শুনে নেয়নি তো? তখনই সেই মোটা মহিলাটি, যার নাম ভানুমতি, উনি এসে ওদেরকে বলেন, বাচ্চারা তোমরা কি আমাকে বলতে পারবে প্রিন্সিপালের রুমটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না, আপনি 3 নম্বর ফ্লোরে যান, ওখানেই প্রিন্সিপালের রুম আছে, যান যান যান। কিন্তু আপনাকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে যে। আসলে না, স্কুলের লিফটটা খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, তাই? কোনো ব্যাপার না, থ্যাঙ্কস। ভানুমতি ম্যাডামের মোটা শরীর হওয়ার কারণে ওনার সিঁড়ি চড়তে খুব অসুবিধা হয়। যতক্ষণে উনি 3 নম্বর ফ্লোরে উঠেছিলেন ততক্ষণে উনি খুব হাঁপিয়ে গিয়েছিলেন, আর ওনার পুরো শরীরটা ঘামে একেবারে ভিজে গিয়েছিল। ও মা, এখানে আস্তে আস্তে তো দম ফুরিয়ে গেল। কিন্তু এমন সময় 3 নম্বর ফ্লোরে উঠে উনি জানতে পারেন, আরে আপনি এখানে প্রিন্সিপাল রুম কেন খুঁজছেন? প্রিন্সিপাল রুম তো গ্রাউন্ড ফ্লোরে। কি গ্রাউন্ড ফ্লোরে? তার মানে ওই বাচ্চাগুলো আমাকে মিথ্যে কথা বলেছে। তারপর ভানুমতি যখনই সিঁড়ির দিকে এগোতে যায় তখনই সেই কেরানি ওকে ডাক দিয়ে বলে, আরে আরে মন্টি, তুই এই সিঁড়ি দিয়ে কেন যাচ্ছিস? লিফট দিয়ে যা, নাহলে তো 2-1 কেজি আরো কমে যাবে। কি লিফট? তার মানে সত্যি ওই বাচ্চাগুলো আমার সাথে মজা করেছিল। ভানুমতি প্রিন্সিপালের রুমে যায়, যেখানে ওর ইন্টারভিউ রাউন্ড হয়, আর ও ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে যায়। পরের দিন থেকেই ভানুমতি ম্যাডাম ওই স্কুলে পড়ানো শুরু করে। যখন উনি ক্লাসে আসেন তখন ওনাকে দেখে রিচা আর নেহা অবাক হয়ে যায়। তখনই ভানুমতি ক্লাসের বাচ্চাদেরকে বলেন, গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের নতুন ক্লাস টিচার, আর আজকে থেকে আমি তোমাদের পড়াবো। তবে এই টুনটুনি আমাদের নতুন টিচার? লে নেহা, তুই তো এবারে গেলি। এবারে এই মুটিটা কালকের রাগ আমাদের উপর দিয়ে বের করবে দেখিস। 3 নম্বর ফ্লোরে পাঠিয়ে দিয়ে ওনার হাল যা আমরা বেহাল করেছিলাম না, উনি নিশ্চয়ই সেটা বলেননি। আরে তুই ঘাবড়াস না রে, এরকম কিছুই হবে না। কিন্তু সত্যি সত্যি ভানুমতি সেরকম কিছুই করেননি, বরং উল্টে উনি ওদের সাথে খুব ভালো ব্যবহার করেন। আসলে ভানুমতির স্বভাবটাই ছিল এই রকম, ও বাচ্চাদেরকে খুব ভালোবাসত, কারণ সে বিয়ের 10 বছর পরেও মোটা শরীর হওয়ার কারণে মা হওয়ার খুশি থেকে বঞ্চিত ছিল। ওই স্কুলে পড়াতে পড়াতে ভানুমতির বেশ কয়েকদিন পেরিয়ে যায়, কিন্তু ওর মোটা শরীর দেখে কেউই ওকে খুব একটা বেশি পছন্দ করত না, আর সব বাচ্চারাই ওকে নিয়ে মজা করত। একদিন সে যখন তার ক্লাসের বাচ্চাদেরকে পড়াচ্ছিল, চলো বাচ্চারা, এবার তোমরা আমাকে একটা কবিতা শোনাবে। আমি কালকে বলেছিলাম না মুখস্থ করে আসতে, রিচা তুমি শোনাও। হ্যাঁ ম্যাডাম, একটু মন দিয়ে শুনবেন, কিন্তু আপনার মনে হয় খুব পছন্দ হবে। একটা মোটা হাতি নেচে নেচে যায়, মাকড়সার জালে গিয়ে সে ফেঁসে যায়। রিচা, এই কবিতাটা তো একদম তোর উপর আর ম্যাডামের উপর ফিট হয় রে, যেভাবে সেদিন তুই ম্যাডামকে তোর জালে ফাঁসিয়েছিলি। আচ্ছা নেহা, তুই কি বলতে চাস? এই ভানুমতি ম্যাডাম কি হাতি নাকি? আরে না না, উনি তো আসলে হাতনি রে, হাতনি। রিচা, নেহা, এটা কি ধরনের বদমাইশি? ভানুমতি রিচা আর নেহার সেটের কাছে যেতে যায়, আর ঠিক তখনই একটা বাচ্চা পা এগিয়ে দেয়, যার কারণে ভানুমতি উল্টে পড়ে যায় পেটের উপরে ভর দিয়ে। এটা দেখে সব বাচ্চারা জোরে জোরে হাসতে শুরু করে। ভানুমতি কোনো রকমে উঠে পড়ে আর তারপর নিজের চেয়ারে এসে বসে পড়ে। সব বাচ্চারা জোরে জোরে হেসে ওর মজা ওড়াচ্ছিল, আর ঠিক তখনই আচমকাই ক্লাসে শর্ট সার্কিট হয়ে যায়। ক্লাসে আগুন লেগে যায় আর সব বাচ্চারা খুব ঘাবড়ে যায়। তারপর ভানুমতি তাড়াতাড়ি সব বাচ্চাকে ক্লাস থেকে বের করে দেয়, আর অবশেষে ভানুমতি নিজেই সেখানে আটকে যায় আর দম বন্ধ হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে স্কুলের একটা মেডিকেল রুমে ছিল, আর ও দেখে ওর ক্লাসের সব বাচ্চারা হাত জড়ো করে আর চোখে জল নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। আরে বাচ্চারা, কাঁদছো কেন তোমরা? ম্যাডাম, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার সাথে কত খারাপ কিছু করেছি, কিন্তু আজকে আপনি আপনার নিজের জীবনের পরোয়া না করে আমাদের জীবন বাঁচিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। কোনো ব্যাপার না সোনা, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। নাও এবার কান্না বন্ধ করো দেখি। তোমাদের ম্যাডাম এতটাও কমজোর নয় যে এতটুকুতেই হার মেনে নেবে। ওই তোমরা কি যেন বলো একটা, মিস টুনটুন, তোমাদের এই টুনটুন ম্যাডামকে তো পাহাড়ও হেলাতে পারবে না। ভানুমতি ম্যাডামের এমন কথা শুনে সব বাচ্চারা জোরে জোরে হাসতে শুরু করে। তারপর সবাই এসে ওনার গলা জড়িয়ে ধরে। ভানুমতিও বাচ্চাদের থেকে ভালোবাসা আর সম্মান পেয়ে খুব খুশি হয়ে যায়।
নাগপুরের রচনা একদিন স্কুল থেকে বাড়ি এসে তার মাকে বলে, মা, কালকে স্কুল থেকে সব বাচ্চাদের পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই জন্য টিচার বলেছে সবাইকে ৩০০ টাকা করে আনতে হবে। মা, তুমিও আমাকে পিকনিকে যাওয়ার জন্য টাকা দেবে তো? মারে, জানিস আজকাল আমার সেলাইয়ের কাজ খুবই কম হয়, কারণ আমার সেলাই মেশিনটা ভালো করে কাজ করে না, আর এখন সবাই রেডিমেড জামা কাপড়ই কিনে নেয়, তাই জন্য ইনকামও আর তেমন হচ্ছে না রে মা। আসলে সন্তোষের কাছে থাকা সেলাই মেশিনটা পুরনো হয়ে গেছিল, কারণ সে অন্য কারোর থেকে একটি সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন কিনে এনেছিল। আর রচনা ছিল খুবই বুদ্ধিমতী মেয়ে। সে তার মাকে বলল, ঠিক আছে মা, আমি কালকে পিকনিকে যাব না। আমাকে ক্ষমা করে দে মা, আমি কেমন মা, নিজের মেয়ের ছোট ছোট ইচ্ছেগুলোকেও পূরণ করতে পারি না। এটা তুমি কি বলছো মা? তুমি খুশি থাকলেই আমি খুশি, তুমি আমার সাথে থাকলেই সারা পৃথিবীর খুশি থাকে আমার সঙ্গে। সন্তোষ লোকেদের কাপড় সেলাই করার কাজ করত, কিন্তু এখন তো বেশিরভাগ লোক মল থেকে শপিং করে, নইলে অনলাইনে অর্ডার করে নেয়। তাই সন্তোষকে ছোটখাটো অর্ডারের কাজ করেই তার দিন চালাতে হয়, যার কারণে তার ইনকামও কম হতো। আর এই অল্প টাকাতে সংসার চালিয়েই মা ও মেয়ে তাদের জীবনে এগিয়ে চলছিল। কিন্তু গরিব হওয়ার জন্য রচনাকে নিয়ে তার স্কুলের মেয়েরা খুব মজা করত। তার পুরনো মোজা ও ছেঁড়া জামা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। রচনা, তোর কাছে নতুন স্কুল ড্রেস কেনার টাকা না থাকলে আমাকে বল, আমার বাবা আমার জন্য নতুন ড্রেস কিনে এনেছে, আমি তোকে আমার পুরনো ড্রেসটা দিয়ে দেব নয়। তুই আর কতদিন এমন ছেঁড়া ড্রেস পরে স্কুলে আসবি? না, আমি তোমাদের পুরনো স্কুল ড্রেস নেব না, আমার মা এই ছেঁড়া জামাটাকে সেলাই করে নতুন করে দেবে। আচ্ছা, তোর মা এত ভালো দর্জি যখন, তোর ওই ছেঁড়া মোজাটাও ওনাকে দিয়ে সেলাই করিয়ে নিবি। এই বলে ওই বাচ্চাগুলো হাসতে থাকে, আর রচনা খুবই অপমানিত বোধ করে। আর সে বাড়ি এসে তার মাকে বলে, কোনো ব্যাপার নয় মা, তুই ওদের কথায় কান দিস না, শুধু মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ মা, বাবা আজকে বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না, তাই না? হ্যাঁ রে মা, কিন্তু এখন তো কপালে শুধু কান্নাই লেখা। না মা, আমরা কাঁদব না, আমরা সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করব। রচনার বাবা রিকশা চালাতো। একদিন সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। তারপর থেকে রচনা আর তার মা একা হয়ে যায়, কিন্তু তার বাবার রিকশাটা এখনো তাদের সঙ্গেই ছিল। মা, আমিও বাবার মতো রিকশা চালাবো। কিন্তু রচনা, এখন তো তুই খুবই ছোট, তুই কিভাবে রিকশা চালাবি? মা, তুমি চিন্তা করো না, আমি রিকশা চালাতে পারবো। ঠিক আছে মা। পরের দিন থেকে রচনা তার বাবার রিকশা চালিয়ে স্কুলে যেত, আর সেই সঙ্গে স্কুলে যাওয়া অন্য মেয়েদেরকেও সে রিকশায় বসিয়ে স্কুলে নিয়ে যেত। আর বিকালবেলাতে ওই মেয়েগুলোকেই স্কুল থেকে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিত। আর এর থেকে রচনা যা ইনকাম করত তা তার মায়ের হাতে দিত সংসার চালানোর জন্য। কিন্তু এইসব শুনে রচনার স্কুলের অনেক মেয়েরাই রচনাকে রিকশাওয়ালি বলে তাকে নিয়ে মজা করত। তাতে কি হয়েছে, কষ্ট করে পয়সা ইনকাম করি, মাকে সাহায্য করি, কারো কাছে ভিক্ষা তো চাই না। রচনা জবাব দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন স্কুলে প্রিন্সিপাল ম্যাম অ্যানাউন্স করে যে, বাচ্চারা, পরশু আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা আছে, সব বাচ্চারা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আর যে ফার্স্ট হবে তাকে 20,000 টাকা দেওয়া হবে। অ্যানাউন্সমেন্ট শুনেই রচনা ভাবল, এই পুরস্কারটা আমি পেলে মায়ের জন্য নতুন সেলাই মেশিন কিনতে পারবো, কিন্তু ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতায় পরার জন্য কাপড় কোথা থেকে পাবো? রচনার ক্লাসের মেয়েরা তাকে বলে, রচনা, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তুই কি ড্রেস পরবি? বল বল, ও আর কি পরবে, ওর কাছে তো একটা ভালো স্কুল ড্রেসও নেই। হ্যাঁ রচনা, আমার কাছে একটা পুরনো ড্রেস আছে, তোর জন্য এনে দেবো ওটা। না, আমার তোদের পোশাকের দরকার নেই, আমার মা আমার জন্য নতুন কিছু তৈরি করে দেবে। হ্যাঁ, তোর মা অন্যদের কাপড় থেকে নিশ্চয় কাপড় চুরি করে রেখেছে, ওখান থেকে জামা বানিয়ে নিস। বান্ধবীদের কথা শুনে রচনা উদাস হয়ে যায়, আর সে স্কুল থেকে বাড়ি এলে তার মা তাকে খাবার দিয়ে বলে, রচনা, মা এসেছিস, আয় খাবার খেয়ে নে। না মা, আমার খিদে নেই। কেন খিদে নেই? এখন তো তুই দ্বিগুণ পরিশ্রম করিস, না খেলে একসঙ্গে পড়াশোনা আর কাজ করবি কি করে? রচনা তখন স্কুলের সব কথা তার মাকে বলে।
মা, স্কুলের সব বাচ্চারা আমাকে নিয়ে মজা করে। আমার স্কুলে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা হবে, আর যে কোনোভাবেই আমাকে ওটা জিততে হবে, যাতে আমি ওদের মুখ বন্ধ করতে পারি। কিন্তু প্রতিযোগিতাতে তুই কি পরে যাবি? আমার কাছে তো অত টাকাও নেই যে তোকে নতুন ড্রেস কিনে দেব। তখনই রচনার নজর পড়ল ঘরে থাকা তার পুরনো খাতাগুলোর দিকে। খাতাগুলো ভরে গেছিল বলে ঘরের কোনায় রাখা ছিল। মা, আমার এইসব কবে কবে আর কাজে লাগবে? এই কাগজগুলো দিয়ে আমরা একটা প্রিন্সেস গাউন বানাবো। কপির কাগজের গাউন? হ্যাঁ মা, কাগজের গাউন। এর আগে এমন ড্রেস কেউ দেখেনি। ঠিক আছে মা, আমি তোর জন্য কাগজের গাউন বানিয়ে দেব। তারপর মা আর মেয়ে মিলে খুব পরিশ্রম করে 3 দিনের মধ্যেই একটা সুন্দর কাগজের গাউন বানিয়ে ফেলে। সেই সঙ্গে সে ভীষণ সুন্দর একটা ক্রাউনও রচনার জন্য তৈরি করে। এরপর প্রতিযোগিতার দিনে রচনা কাগজের ক্রাউন আর গাউন পরে প্রতিযোগিতায় যায়। কিন্তু রচনাকে দেখে তখনও সব বাচ্চারা হাসতে থাকে। আরে রচনা, এটা তুই কি পরে এসেছিস? দেখিস, হাওয়া দিলে আবার তোর গাউন উড়ে না যায়। হি হি হি। আমার মা আর আমি অনেক পরিশ্রম করে এটা বানিয়েছি। কাগজের গাউন বানাতে অনেক কষ্ট হয়েছে। কিছুক্ষণ পর প্রতিযোগিতা শুরু হয়। সব মেয়েরা এক এক করে স্টেজে এসে র্যাম্প ওয়াক করে। আর সবশেষে রচনা তার কাগজের গাউন পরে স্টেজে আসে। আর রচনার কাগজের গাউন জাজেসদের খুবই পছন্দ হয়। আর তারা রচনাকে বিজয়ী ঘোষণা করে ফার্স্ট প্রাইজের সঙ্গে 20,000 টাকা দিয়ে তাকে বলে, রচনা, তোমার এই তৈরি করা কাগজের গাউনটা খুবই সুন্দর। আমি এরকম গাউন আগে কখনো দেখিনি। স্যার, এটা আমার মায়ের পরিশ্রমের ফল। আমার মা খুব কষ্ট করে গাউন বানিয়েছে। আচ্ছা, যদি উনি এখানে এসে থাকেন তাহলে ওনাকে অবশ্যই স্টেজে ডাকা হোক। রচনার মা, আপনি অবশ্যই একবার স্টেজে আসবেন। এরপর সন্তোষ স্টেজে আসে। জাজেস তার কারিগরির খুবই প্রশংসা করে। আর অডিয়েন্সে বসে থাকা সমস্ত প্যারেন্টসরা করতালি দিয়ে সন্তোষকে সম্মান জানায়, যা দেখে সন্তোষের চোখে জল চলে আসে। তারপর রচনা তার মাকে সেই টাকা আর ট্রফি দেয়। সেই সঙ্গে তার মাকে প্রণামও করে। আর রচনার ক্লাসের সমস্ত মেয়েদের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। রচনা আর তার মা খুশি হয়ে বাড়ি আসে। আর তারপর প্রাইজের টাকা দিয়ে রচনা তার মায়ের জন্য একটা নতুন সেলাই মেশিন কেনে। আর কিছুদিনের মধ্যেই তার কাগজের গাউনের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর কাপড়ের বড় বড় ব্যবসায়ীরা তার কাছে এসে অনেক অর্ডারও দিয়ে যায়। আর এত অর্ডার পাওয়ার কারণে সন্তোষের অনেক ইনকাম হয়। আর দেখতে দেখতে তারা বড়লোক হয়ে যায়। Thanks for watching.